কি হচ্ছে শহর শিলিগুড়িতে? দেখছেন এখানে প্রচুর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা ক্রাইম রিলেটেড অ্যাক্টিভিটি প্রচুর। তবে কি হচ্ছে শহরের অভ্যন্তরে, বিশেষ করে রাতের বেলা কি হচ্ছে? তারা স্যাটেলাইট ইমেজ দিয়ে ডেটাটাকে ক্যাপচার করে, ইমেজটাকে নেয়। দেখতে পাওয়া যায় যে মূলত এই জায়গাগুলো হচ্ছে মেজর ক্রাইম হটস্পট জোন ইন শিলিগুড়ি। এই সন্তানরা নিজেদের ওই অপরাধ প্রবণতা বা এই ধরনের ড্রাগ অ্যাডিকশন, যেটা প্রচুর শিলিগুড়িকে নিয়ে কিন্তু চাঞ্চল্যকর তথ্য কিন্তু তিনি প্রকাশ করেছে। কি হচ্ছে শহর শিলিগুড়িতে, এমনই এক চাঞ্চল্যকর রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক। শহর শিলিগুড়ি বৃদ্ধি পাচ্ছে এরই সাথে ক্রাইম। নমস্কার, আমি অর্ঘ, আপনারা দেখছেন হামার চ্যানেল। আর ইতিমধ্যেই কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক ইতিমধ্যেই শহর শিলিগুড়িকে নিয়ে একটি রিসার্চ পেপার কিন্তু প্রকাশ করে। সেই রিসার্চ পেপারে কিন্তু শহর শিলিগুড়িকে নিয়ে কিন্তু চাঞ্চল্যকর তথ্য কিন্তু তিনি প্রকাশ করেছে। যেমনটা শহর শিলিগুড়ি বৃদ্ধি পাচ্ছে, সেরকমটাই কিন্তু তারই সাথে সাথে কিন্তু ক্রাইম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর যেমনটা জানেন, শহর শিলিগুড়ি কিন্তু এমন একটি শহর যেটি উত্তর পূর্ব ভারতকে সংযুক্ত করে এবং ভারতবর্ষের জন্য কিন্তু এই শহর ভীষণই গুরুত্বপূর্ণ। তবে কি হচ্ছে শহরের অভ্যন্তরে, বিশেষ করে রাতের বেলা কি হচ্ছে? উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ রায়চৌধুরী তিনি তার গবেষণা পেপারে যে কথাগুলি উল্লেখ করেছেন খুবই উদ্বেগজনক। আমাদের শহরে কিন্তু ক্রাইম বেড়ে যাচ্ছে, সেই বিষয় নিয়ে কিন্তু তিনি এই গবেষণা পেপার প্রকাশ করেন। এই বিষয় নিয়ে কিন্তু তিনি গবেষণা করেছেন। আমাদের শহরের বিভিন্ন জায়গা কিন্তু চিহ্নিত করা হয়েছে, এই ক্রাইম জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। আমরা কথা বলবো ওনার সঙ্গে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ রায়চৌধুরীর সঙ্গে কথা বলবো এবং এই ড্রাগ স্পট কী বা অন্ধকার জায়গা কি সেই সম্বন্ধে কিন্তু আমরা সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরব। এবং এই যে সমস্যা দেখা গেছে ইদানিং শিলিগুড়িতে, সেই সমস্যা থেকে আমরা কি করে বের হব, সবটাই থাকছে আমার চ্যানেলে। স্যার, আপনারা গবেষণা করে ডার্ক স্পট বলে বিষয় আপনারা সেই গবেষণার মাধ্যমে তুলে ধরেছেন। আসলে এই ডার্ক স্পট কি, আচ্ছা অন্ধকার জায়গা কি আসলে, সেটা আমাদের দর্শকদের একটু যদি বলেন। বিষয়টা হচ্ছে ডার্ক স্পট যদি আপাত দৃষ্টিতে আমরা বলি, সেটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন জায়গা। এবার অন্ধকারাচ্ছন্ন মানে হচ্ছে অটোমেটিক্যালি সেখানে হচ্ছে আলোর পরিমাণ কম। এবার আমি যদি জিওগ্রাফিক্যাল যে আসপেক্টে গবেষণাটা শুরু করেছিলাম, আমরা দেখি যে বিদেশে বিভিন্ন মানে আমেরিকা হোক, নেদারল্যান্ডস হোক, যেখান থেকে আমি গবেষণার ইন্সপিরেশনটা পেয়েছি, সেখানে এক বিশেষ ধরনের নাসার নাইট লাইট ডেটা হয়, যেটা হচ্ছে রাত্রেবেলা তারা স্যাটেলাইট ইমেজ দিয়ে ডেটাটাকে ক্যাপচার করে, ইমেজটাকে নেয়। এবার তাতে দেখতে পাওয়া যায় যে জায়গাগুলো হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণ আলো রয়েছে, সেটা অটোমেটিক্যালি আপনার ডার্ক স্পট নয়। আর যেখানে পর্যাপ্ত পরিমাণ আলো নেই, সেটাই ডার্ক স্পট বা অন্ধকারাচ্ছন্ন অঞ্চল। তো সেই কনসেপ্টটাকেই আমরা চেষ্টা করি যে শিলিগুড়ির মতো, কারণ শিলিগুড়ি এমন একটা শহর, যে শহরটা হচ্ছে কি বলে আমরা গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, যেখান থেকে আমরা ভুটান, তারপর হচ্ছে আপনার নেপাল, নর্থ ইস্ট যে কোনো জায়গায় আমরা যেতে পারি। তো এখানে না মানে যেটা আমি লাস্ট আরেকটা কাজ করতে গিয়েও দেখছিলাম, এখানে প্রচুর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা ক্রাইম রিলেটেড অ্যাক্টিভিটি প্রচুর হয়। তো আমি সেটাকেই রিলেট করার চেষ্টা করলাম যে শিলিগুড়ির যে জায়গাগুলোতে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা নেই, বা আলো থাকলেও হয়তো সেই আলোটা পর্যাপ্ত নয়, অন্ধকার, তো সন্ধ্যের পরে বা দিনের বিশেষ একটা সময় সেখানে কোন কোন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো হয় সেটাকে রিলেট করার চেষ্টা করেছি ওই ডার্ক স্পট বা অন্ধকারাচ্ছন্ন অঞ্চলের সাথে, যেখানে হয়তো শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আলোর ব্যবস্থা করা হয়েছে, হয়তো কোনো লাইটটি খারাপ হয়ে গেছে, কিন্তু বর্তমানে লাইটের অপ্রতুলতা। তো সেটাই মেনলি ডার্ক স্পট বা অন্ধকারাচ্ছন্ন অঞ্চল, মানে অ্যাবসেন্স অফ লাইট, সিম্পল যাকে আমরা বলি। এই যে অন্ধকার জায়গাগুলি আসলে কি ধরনের অ্যাক্টিভিটি করে? আচ্ছা, গবেষণার মাধ্যমে আমরা কিছু স্যাম্পল স্টাডি করেছিলাম, তাতে দেখতে পাওয়া যায় যে মূলত এই জায়গাগুলো হচ্ছে মেজর ক্রাইম হটস্পট জোন ইন শিলিগুড়ি। মানে এই জায়গাগুলো হচ্ছে মানে বেশ কিছু লিমিটেড ক্রাইম রয়েছে। যেমন আমি যদি ধরি যে ড্রাগ স্মাগলিং, বা যদি ধরি হচ্ছে আমি স্ন্যাচিং বা বাগলেরি, বা যাকে আমরা বাংলা ভাষায় বলতে পারি চুরি হওয়া, ছোটোখাটো চুরি হওয়া, এগুলো মেনলি হয়ে থাকে। কেননা এই জায়গা মানে
যে মানুষগুলো এই কাজের সঙ্গে যুক্ত, সবাই তো নয়, মানুষ পেশার খাতিরে আসে বা দারিদ্রতার সুযোগে আসে, তো তারা মেনলি জানেই জায়গাগুলো অন্ধকারাচ্ছন্ন অঞ্চল, এবং সেই জায়গাগুলো যদি এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়, সেটা ড্রাগস স্মাগলিং হতে পারে, সেটা যে কোনো রকম অ্যান্টি সোশ্যাল করাপশন হতে পারে, ক্রাইম হতে পারে, তো এই জায়গাগুলো হলে সেরকম পরিমাণে কিন্তু প্রপার মনিটরিংও নেই। তার জন্য এখানে এই জায়গাগুলো ক্রাইম বা আপনার অপরাধ প্রবণতা অনেক বেশি। এবং আরেকটাও বিশেষ কারণ হচ্ছে, যেহেতু পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই কোনো জায়গায়, সেখানে তো সিসিটিভি মনিটরিং হয় না প্রপারলি, তো স্বাভাবিকভাবে এই জায়গাগুলো এমন কিছু জায়গা যেখানে মানুষের গোচরেই আর কি আসে না জায়গাগুলো, শুধু এখানে প্রচুর পরিমাণে ক্রাইম বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো হয়। মেনলি লোকালি যে ক্রাইমগুলো লিমিটেড আমাদের শিলিগুড়িতে। সেখানে দাঁড়িয়ে প্রশাসনের ভূমিকা কতটা হওয়া দরকার আপনার মনে হয়? একদম, আমাদের বিশেষ করে শিলিগুড়ি প্রশাসন, মানে আমি যদি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, শিলিগুড়ি ট্রাফিক পুলিশ, যদি ওটা আলাদা সেগমেন্ট, এবং শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, তারা কিন্তু যথেষ্ট পরিমাণ ওয়াকিবহাল এবং তারা যথেষ্ট সুদক্ষর সাথে কাজগুলো করছে। কিন্তু দেখতে পাওয়া যায় আমি কতগুলো জায়গা নির্বাচন করি, যেমন বাইপাস, শিলিগুড়ি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, বা যেটা আমরা দেখতে পারি যে আমাদের যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বাগডোগরার দিকে যেতে 2 নম্বর গেটের পর অনেকটা জায়গা জুড়ে অন্ধকার, এবং সেখানে পর্যাপ্ত আলো সেভাবে নেই, রাত্রেবেলা অন্ধকার থাকে। তো এই জায়গাগুলোতে যদি প্রশাসন, কারণ আমরা কিছু ম্যাপিং তৈরি করেছি, যে ম্যাপিংয়ের মাধ্যমে কোথায় ডার্ক স্পট, কোন জায়গাগুলো অন্ধকার হচ্ছিল সেগুলো আমরা চিহ্নিত করেছি। তো অটোমেটিক্যালি তাদের কাছে রিপোর্টটি গেছে বা তারাও পেপারটি দেখেছে, সুতরাং সেই জায়গাগুলোতে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয় এবং যথেষ্ট পরিমাণে নাইট বা রাত্রেবেলা টহল দেওয়া এবং প্রপারলি সিসিটিভি মনিটরিং যদি করা হয়, তাহলে আমার মনে হয় প্রশাসনের কাছে কিন্তু আমাদের শিলিগুড়ি সিটি যেহেতু একটা শহর, এবং এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই জনসাধারণের, সুতরাং সেটা একটা শান্তিপূর্ণ শহর হতে পারে, এবং প্রতিদিন নিত্য নৈমিত্তিক যে বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো আমরা নিউজ পেপারে পাই, সেটাও অনেকাংশে নির্মূল করা যায়। যে প্রপার প্ল্যানিংয়ের জন্য আমার মনে হয় এই ম্যাপ এবং যে জায়গাগুলো অন্ধকারাচ্ছন্ন অঞ্চল, সেখানে যদি পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি মনিটরিং এবং কন্টিনিউয়াস টহলদারির ব্যবস্থা করা যায়, যেটা অলরেডি প্রশাসন করছে ভীষণ সুদক্ষতার সাথে, আরেকটু ভালো মাপের করলে আমার মনে হয় এই লেভেল অফ অ্যাক্টিভিটিস বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কিছুটা পরিমাণে কম করা যায়, যেটা শহরের জন্য ভীষণ ভালো, মানুষ শান্তিপূর্ণভাবে তো থাকতে পারবে। আপনাদের নজরে কোন জায়গাগুলিকে আপনারা রেড জোন হিসেবে ধরেছে? যেরকম সব থেকে ব্যস্তবহুল কিন্তু সন্ধ্যের পরে ভীষণ অন্ধকারাচ্ছন্ন, সেটা হচ্ছে এনজিপি স্টেশনের পেছন দিকটা, এটা একটা জায়গা, শিলিগুড়ি জাংশন এরিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার মহানন্দা পাড়া যেটা রয়েছে সেটা। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার খালপাড়ের যেদিকে অঞ্চলটা রয়েছে সেই জায়গাটা অন্ধকারাচ্ছন্ন যথেষ্ট পরিমাণে। বাঘাযতীন পার্ক, হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে হবে বাঘাযতীনে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা, কিন্তু কিছু জায়গা রয়েছে পকেট, যাকে আমরা বলি ব্ল্যাক পকেট, সেই জায়গাগুলো যথেষ্ট পরিমাণ আলোর ব্যবস্থা নেই, ডার্ক স্পট। এছাড়াও যেটা আমি বললাম যে আমাদের যেটা শিলিগুড়ির থেকে একটু বাইরের দিকে, অথচ যেটা আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আশেপাশের যে অঞ্চলগুলো, এখানে প্রচুর অন্ধকারাচ্ছন্ন অঞ্চল আইডেন্টিফাই করা গেছে। এরকম আমরা প্রায় 158টা মতো ডার্ক স্পট জোন আইডেন্টিফাই করেছি থ্রু জিওস্পেশিয়াল অ্যাপ্লিকেশন বা নাসার নাইট লাইট ডেটা ব্যবহার করে। আপনারা কি যে নাসার বিষয়টি বললেন, সেটার ভিত্তি করেই আপনারা এই গবেষণাটা করেছেন, নাকি আপনারা একদম গ্রাউন্ড জিরোতে গিয়ে মানুষদের সঙ্গে কথা বলে আপনারা সেই তথ্য কালেক্ট করেছেন? অবশ্যই আমরা দুটো পার্সপেক্টিভে করেছি, কারণ যে আমাদের গবেষণার ক্ষেত্রে দুটো অংশ ছিল, একটা হচ্ছে স্যাটেলাইট ডেটা, যেটাকে সেকেন্ডারি ডেটা বলি, সেটাকে ব্যবহার করা, এবং গ্রাউন্ড লেভেলে সাধারণ মানুষদের সাথে, মানে যারা হয়তো ভিকটিমাইজ নয় কিন্তু আশপাশে অঞ্চলে থাকে, তারা জানে বিষয়গুলো সম্পর্কে, তাদের সাথে কথা বলে দুটোকে ভ্যালিডেট করে দেন আমরা পকেটগুলোকে আইডেন্টিফাই করছি, না নাসান লাইটে বলছে এটা অন্ধকারাচ্ছন্ন, এবং স্থানীয় মানুষরাও বা কী বলছে সেটাকে আমরা রিলেট করেছি, মানে প্রাইমারি এবং সেকেন্ডারি দুটোকে আমরা কোরিলেট করে ওই স্পটগুলোকে প্রপারলি আইডেন্টিফাই করেছি। এখানে দাঁড়িয়ে যেহেতু শিলিগুড়ি শহর একটা ইন্টারন্যাশনাল বর্ডার দিয়ে ঘেরা, সেখানে দাঁড়িয়ে কতটা ভয়ের ঝুঁকিপূর্ণ ব্যাপার রয়েছে, বা ইন্টারন্যাশনাল কি চক্রান্ত রয়েছে এই বিষয়ে? না, চক্রান্তর কিছু ব্যাপার নেই। বিশেষ করে হচ্ছে যে যেহেতু আজকেও আমি একটি জনৈক সংবাদপত্র দেখলাম যে সন্ধেবেলা অনেক সময় বিহার বা আশপাশে অঞ্চল থেকে মানুষ আমোদ প্রমোদের জন্য শিলিগুড়িতে আসছে উইকেন্ডে, এবং তারা সময় কাটিয়ে ফিরে যাচ্ছে, তার জন্য প্রচুর রকমের করাপশন বা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বা যেটা হচ্ছে প্রচুর বিরোধ সাধারণ মানুষের সাথে হচ্ছে। তো আমার মনে হয় শিলিগুড়ি এমন একটা শহর যেটা চারিদিকে ভীষণভাবে সেন্সিটিভ কিছু বর্ডার এরিয়া রয়েছে, যেমন বাংলাদেশ তো অটোমেটিক্যালি ফুলবাড়ির এখানে, এছাড়াও রয়েছে নেপাল বা ভুটান। সুতরাং
ভয়ের সেইভাবে কোনো কারণ নেই, কারণ আমাদের এখানকার কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স এবং স্থানীয় পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর, এবং ইমিডিয়েট বেসিসে কিছু ঘটনা ঘটলেই তারা তৎক্ষণাৎ ওই জায়গায় পৌঁছে যাচ্ছে এবং তার অ্যাক্টিভিটিস বা তার কন্ট্রোলে নিচ্ছে। কিন্তু যেটা হওয়া দরকার আরেকটু বেশি পরিমাণে সচেতন হওয়া, আরেকটু বেশি পরিমাণে ওয়াকিবহাল হওয়া, যাতে যে জায়গাগুলো অলরেডি প্রশাসন জানে যে এই জায়গাগুলো হয়তো আমাদের সাময়িকভাবে কিছু ব্যবস্থাপনা নিলে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা এই ধরনের অপরাধ প্রবণতাকে কমানো যায়। আমার মনে হয় সেইটুকুনি করলেই যথেষ্ট, কারণ শিলিগুড়ি শহরের নিজস্ব একটা ঐতিহ্য রয়েছে এবং এখানকার মানুষরা যথেষ্ট পরিমাণ শান্তিপূর্ণভাবে থাকতে পছন্দ করে। তো একটুকুনি তৎপরতা নেওয়া প্রশাসনিকভাবে, তাহলে আমার মনে হয় শিলিগুড়ি যথেষ্ট সেফ। সেক্ষেত্রে কোনো প্রশ্নের কারণই নেই, যেটা আমরা অন্যান্য মেগাসিটির ক্ষেত্রে দেখতে পাই যে অপরাধ প্রবণতা অনেক বেশি। যেমন আমি একটা ডেটাবেস বলি যে স্টেট ক্রাইম যেটা হচ্ছে রিসার্চ ব্যুরো SCRB ডেটা অনুযায়ী, তাতে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা যথেষ্ট এখন অপরাধ প্রবণের অঞ্চলে দাঁড়িয়ে পড়েছে, সেই তুলনায় শিলিগুড়ি কিন্তু অনেক সেফ। যদি আমরা অন্যান্য মেগাসিটি মুম্বাই, কলকাতা এই সমস্ত জায়গায়, শিলিগুড়ি অনেক সেফ। শুধু প্রশাসনিক যে তৎপরতা হওয়া দরকার, তাহলে কিন্তু শিলিগুড়ির যে ঐতিহ্য, শিলিগুড়ির যে নিজস্বতা, সেটা বহু গুণে বেড়ে যাবে। ইদানিং দেখা যাচ্ছে যে নেশাদ্রব্য সেবন করা, মানে বিশেষ করে নিউ জেনারেশন 21-22 বয়সের ছেলেমেয়েরা বিশেষ করে এই ধরনের অ্যাক্টিভিটি করছে। সেখানে দাঁড়িয়ে অভিভাবকদের আপনি কি বলবেন, তারা কিভাবে নিজের সন্তানদের গাইড করবে সেই বিষয়ে আপনি কি বলবেন, এবং কি করে গাইড করলে তাদের সন্তানদের আগামী ভবিষ্যৎ ভালো হবে, এই অন্ধকার জগতে যেতে না হয়? আচ্ছা, যেটা বক্তব্য হচ্ছে, দেখুন, প্রথমত হচ্ছে খুব বিষয়বস্তু করে যদি ভাবি, এখনকার সময় না প্রতিটা ফ্যামিলি ভীষণ নিউক্লিয়ার ফ্যামিলি, আমরা শিলিগুড়ি কেন যে কোনো শহরের ক্ষেত্রে, এবং সেই ফ্যামিলিগুলিতে বাবা মা হয়তো ভীষণ ব্যস্ত, তারা নিজেদের কর্মজীবনে সন্তানকে যথেষ্ট পরিমাণ সময় দিতে পারেন না। তার জন্য কি হয়ে যাচ্ছে, এই সন্তানরা নিজেদের ওই সময়টা হয়তো বন্ধু বান্ধব বা এমন অনেক মানুষজনের সাথে মিশছেন যেখানে হয়তো এই ধরনের অপরাধ প্রবণতা বা এই ধরনের ড্রাগ অ্যাডিকশান যেটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। তো আমার এটাই সাজেশন হওয়া দরকার যে দিনের যে কোনো সময় আমরা কর্মব্যস্ত থাকি, কিন্তু সন্তানের সাইকোলজি বা সন্তানের মনস্তাত্ত্বিকতা বোঝা ভীষণ দরকার। যদি কোনো কারণে সন্তানের ব্যবহারিক মানে বিহেভিয়ার চেঞ্জেস হয়, এবং বাবা মাই তো সব থেকে মেন টুল, যারা বুঝতে পারেন যে সন্তানের ব্যবহারে পরিবর্তন হচ্ছে বা সন্তানের প্রচুর মোবাইল ঘাটছে বা বিভিন্ন জনের সাথে ফোনে কথা বলছে, এই যে বিষয়গুলো, এটাকে খুব পর্যাপ্ত পরিমাণে অবজার্ভ করা দরকার। যদি দেখা যায় যে বিহেভিয়ার বা এগুলোর মধ্যে কোনো রকম চেঞ্জেস আসছে, বা সন্তান আজ থেকে 1 মাস আগে যে ধরনের ব্যবহার করতো বাবা মার সাথে এখন হয়তো অনেক বেশি পরিবর্তন হচ্ছে, আমার মনে হয় খুব শান্তিভাবে ঠান্ডা মাথায় সন্তানের সাথে কথা বলা এবং পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া। শুধু তাই নয়, আমার মনে হয় বাবা মারা যথেষ্ট সচেতন আজকের দিনে। ড্রাগ অ্যাডিকশান হলে বা ড্রাগকে সেবন করলে তার কী কী খারাপ দিক হতে পারে সেই সম্পর্কিত প্রপার অ্যাওয়ারনেস বা সচেতনতা একমাত্র বাবা মাই দিতে পারেন সন্তানকে। এবং এক্ষেত্রে বাবা মাকে উচিত সন্তানের সাথে বন্ধুর মতো মিশে সন্তানের সমস্যাগুলোকে চিহ্নিত করে তাকে সঠিক উপায়ে নির্মূল করা। তাহলে আমার মনে হয় এর থেকে আর বিকল্প কিছু হতে পারে না। বাবা মাকে যথেষ্ট সময় দিতে হবে সন্তানকে লালন পালন করার জন্য। তাহলে আমার মনে হয় এই অন্ধকারাচ্ছন্ন বা যেটা ইয়াং জেনারেশনে দেখতে পাওয়া যায়, মিনি স্কুল গোয়িং এবং কলেজ গোয়িং, টিনেজদের মধ্যে প্রচুর প্রবণতা বাড়ছে, কারণ এটা তো অ্যাডোলেসেন্সের পিরিয়ড ওই সময়টা, তো কাজেই সেই সময় বাবা মা অপেক্ষা সন্তানদের বাইরের জগতে অনেক বেশি কাছের মনে হয়। এইটার জন্য বাবা মাকে পর্যাপ্ত সময় দেওয়া এবং একটা কন্টিনিউয়াস মনিটরিং করা, কারণ বাবা মাই একমাত্র মাস্টার মশাই যারা সন্তানদের সচেতন করতে পারে। তো আমার মনে হয় এইটুকুনি করলেই যথেষ্ট সন্তানের জন্য, সন্তানকে ভালো দিকে পরিচালনা করার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।